হ্যালো বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা দেখছেন আমার চ্যানেল এনিভায়ার ট্রাভেল তন্ময়। ভগবান শিবের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে আমি এখনও পর্যন্ত 8 জ্যোতির্লিঙ্গের দর্শন করেছি। প্রথমে আমি গিয়েছি কেদারনাথ, দ্বিতীয় আমি গিয়েছি বৈদ্যনাথ ধাম, তৃতীয় আমি গিয়েছি কাশী বিশ্বনাথ ধাম, চতুর্থ গিয়েছি মহাকালেশ্বর ও পঞ্চমে আমি গিয়েছি ওঙ্কারেশ্বর, ষষ্ঠ গিয়েছি ঘৃষ্ণেশ্বর, সপ্তমে গিয়েছি ভীমাশঙ্কর ও 8 নম্বর ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি। আজ এই ভিডিওতে আমি বলতে চলেছি মহারাষ্ট্রের 3 জ্যোতির্লিঙ্গ দর্শন কিভাবে করবেন, সেই দর্শন করতে কলকাতা থেকে কতদিন সময় লাগবে, কোথায় থাকবেন, এছাড়া জ্যোতির্লিঙ্গ ছাড়া আর কি কি দেখবেন, টোটাল খরচই বা কত হবে, সব থাকবে এই ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আবারও বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি আপনারা তো অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আমি এবার যাচ্ছি সেই মহারাষ্ট্রে আছে আমাদের 12 জ্যোতির্লিঙ্গ। সেই 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করব। মহারাষ্ট্রে আছে আমাদের ভীমাশঙ্কর, ঘৃষ্ণেশ্বর আর ত্র্যম্বকেশ্বর। সেই 3টে জ্যোতির্লিঙ্গ কোথা থেকে কোন জ্যোতির্লিঙ্গ দর্শন করছি, কোথায় থাকবো, কোথা থেকে কিভাবে কোথায় কোন জ্যোতির্লিঙ্গ দর্শন করব, সব কিছু থাকবে এই ভিডিওতে। যারা এখনই আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা থেকে কলকাতা টোটাল 6 দিনে কিভাবে সেই জ্যোতির্লিঙ্গগুলো কভার করব সব থাকবে। তো এবার আমি স্টেশনের মধ্যে যাব আর স্টেশনের ভেতরেই গিয়ে তারপরে আমি পরবর্তী আপডেটটা দিচ্ছি কোন ট্রেনে যাব। এখন বাজে হলো রাত 8:44 আর আমি এখন চলে এসেছি এই হাওড়া স্টেশনের এখানে চলে এসেছি হাওড়া স্টেশনের মধ্যে। আর এই ট্রিপে এই মহারাষ্ট্র ট্রিপে আমরা 3 জন যাচ্ছি। এই হলো চিন্ময় আর এই যে সুমন। আগেও আমার সাথে প্রয়াগরাজ গেছিলো, সেটা তো তোমরা দেখেছিলে। তন্ময়দার সাথে এটা আমার সেকেন্ড ট্রিপ। ফার্স্ট হচ্ছে আমরা কুম্ভ গিয়েছিলাম একসাথে, সবাই খুব মজা করেছিলাম। আর সেটা ছিল আমাদের অনেক 6 জনের গ্রুপ ছিল। আর এটা আমরা 3 জন, তন্ময়দা, চিন্ময়দা আর আমি। এটা মহারাষ্ট্র ট্রিপ হচ্ছে। এখন দেখা যাক, কারণ ট্রেন প্রচুর লেট করছে ওখানে, মোটামুটি 8 ঘন্টা 9 ঘন্টা। দেখা যাক, হর হর মহাদেব করে যাই। চলো, তন্ময়দাকে সাবস্ক্রাইব করো, তোমরা আমার সাথে যাবে। তন্ময়দার সাথে এমন আমি যাচ্ছি, তারপর তোমরা যাবে একসাথে, মিলে যাও একবার, তারপর দেখা হবে। আমরা এই হাওড়া স্টেশন থেকে 12-130 আজাদিন এক্সপ্রেস ধরে হাওড়া থেকে পুনের উদ্দেশ্যে রওনা দেব। তো এখান থেকে পুনের যেতে টোটাল টাইম লাগবে হলো 33 ঘন্টা। আর আজকে এই ট্রেনটা এখান থেকে ছাড়বে 9:40 রাত। কালকে সারাদিন মানে একদিন পর পুনে পৌঁছাবে সকাল 7টার কিছু পরে। ট্রেনটা ছেড়ে দিল হাওড়া থেকে 9:42, মাত্র 2 মিনিট লেটে ছেড়ে দিল এই 12-130 আজাদিন এক্সপ্রেস। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি মহারাষ্ট্রের সেই 3 মহাপবিত্র স্থানে যেখানে বিরাজ করেছেন ভগবান শিবের 3টি জ্যোতির্লিঙ্গ, ঘৃষ্ণেশ্বর, ভীমাশঙ্কর আর তৃতীয়টি ত্র্যম্বকেশ্বর। এই তীর্থযাত্রায় আপনাদেরকে নিয়ে যাব এক অলৌকিক সফরে, যেখানে ইতিহাস, ভক্তি আর প্রকৃতির অপূর্ব মিলন ঘটেছে। এই যাত্রাটা আমার কাছে শুধু একটা ভ্রমণ নয়, এটা আমার অন্তরের তীর্থ। আপনারা কি কখনো জ্যোতির্লিঙ্গের দর্শনে গেছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভগবান শিবের আশীর্বাদ যেন আপনাদের সবার উপরে থাকে। আমি হাওড়া থেকে 26 ঘন্টা 50 মিনিটের ট্রেন জার্নি করে পুনে না গিয়ে ফার্স্টে নামবো মানবান জংশন। ওখান থেকে লোকাল ট্রেন ধরে আমি পৌঁছেছি ঔরঙ্গাবাদ রেল স্টেশন, বা এখনকার নাম ছত্রপতি শিবাজীনগর। এখানে আপনি বাই ফ্লাইটেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ঔরঙ্গাবাদ এয়ারপোর্টে নামতে হবে। এয়ারপোর্ট থেকে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের দূরত্ব 37 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টার মতন। আর ঔরঙ্গাবাদ রেল স্টেশন থেকে ঘৃষ্ণেশ্বর টেম্পলের দূরত্ব 29 কিলোমিটার, সময় লাগবে 45 মিনিটের মতো। আমি ঔরঙ্গাবাদ নেমে ওখান থেকে 42 নম্বর বাস ধরে ঘৃষ্ণেশ্বর টেম্পলের উদ্দেশ্যে রওনা দিলাম। বাস ভাড়া 80 টাকা। এখান থেকে 80 টাকা দিয়ে বাস পাস বানিয়েছি একদিনের জন্য।
ওখানে পৌঁছে একটা আঙ্কেলের ওখানে ব্যাগপত্র রেখে স্নান করলাম পার হেড 50 টাকা দিয়ে। মন্দির যাওয়ার রাস্তার উল্টো দিক দিয়ে পার্কিং, আর এদিকে এসেই আমরা এখানে একটা লাগেজ রাখার জন্য একটা রুম নিয়েছি, এখানে 150 টাকা, আর এখানেই স্নান করেছি 150 টাকা। এরপর ধুতি পরে ব্যাগপত্র ওই আঙ্কেলের ওখানে 50 টাকার বিনিময়ে রেখে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দিরের বাইরে মোবাইল ক্যামেরা জমা রেখে পুজোর ডালা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। এখানে ভোলে বাবার গর্ভগৃহে যাবার আগে অনলি পুরুষদের গায়ের ওপরের জামা বা গেঞ্জি খুলে খালি গায়ে প্রবেশ করতে হবে, মহিলাদের জন্য কোনো নিয়ম নেই। এরপর ভোলে বাবাকে খুব সুন্দরভাবে দর্শন ও জল অভিষেক করে মন্দির থেকে বেরিয়ে আসলাম। এই মন্দিরটি ঔরঙ্গাবাদ জেলার এলোরার কাছে বিশ্ববিখ্যাত এলোরা গুহার কাছেই অবস্থিত। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সর্বশেষ জ্যোতির্লিঙ্গ। পুরাণ কাহিনী মতে এক ভক্ত মহিলা কৃষ্ণার কাহিনীর সাথে সম্পর্কিত, যিনি নিষ্ঠাভাবে শিবের আরাধনা করেছিলেন এবং শিব এখানে আবির্ভূত হন। এই মন্দিরটি মারাঠা যুগের স্থাপত্য শৈলীতে নির্মিত এবং এটি পরমার্থ সাধনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। পুজো দিয়ে এসে এবার একটু আখের রস খাচ্ছি। আখের রস এখানে গ্লাস 20 টাকা। এরপর আমরা গেলাম বিশ্বকর্মা মন্দির দেখতে। একটা অটো করে, অটো ভাড়া 120 টাকা লেগেছে। পাশেই আছে শিব মন্দির, সেটাও দেখে নেব। আসার সময় শিবালয় কুণ্ড দেখেছিলাম। কৃষ্ণেশ্বর টেম্পল আসলে থাকবেন কোথায়, এখানে 3টে হোটেলের ডিটেলস দিলাম, আপনারা এখানে বুক করে থাকতে পারেন। এরপর দুপুরে লাঞ্চ করলাম। এখানে থালি 120 টাকা। তারপর আমরা 42 বাসের জন্য ওয়েট করে বাস আসলো আর বাসে উঠে গেলাম। বাসে উঠে আমরা ইলোরা ক্যাফের সামনে নামলাম, কিন্তু ইলোরা ক্যাব প্রত্যেক মঙ্গলবার বন্ধ থাকে, ওর জন্য আমাদের আর ইলোরা ক্যাব দেখা হয়নি। আবার ওখান থেকে 42 বাস ধরে আমরা লেটে হয়ে হনুমানজি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। লেটে হয়ে হনুমানজিকে দেখে এবার আমরা যাচ্ছি ছত্রপতি শিবাজি মিউজিয়াম। মিউজিয়ামের মধ্যে ক্যামেরা নিয়ে যেতে দেয় না, এন্ট্রি ফি 50 টাকা পার পার্সন। এবার ওখান থেকে আবার সেন্ট্রাল বাস ধরে ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। ঔরঙ্গাবাদ থেকে রাত 8:25 পুনে সুপারফাস্ট এক্সপ্রেস ধরে পুনের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা একটু আপার ক্লাস ওয়েটিং লাউঞ্জে ওয়েট করছি। এরপর ট্রেনের খবর হলে আমরা ট্রেনে উঠে গেলাম। ঔরঙ্গাবাদ থেকে পুনে পৌঁছাতে সময় লাগবে 8 ঘন্টা 25 মিনিট, টোটাল 420 কিলোমিটার। এসি 3 টায়ারে ভাড়া পড়েছে পার পার্সন 705 টাকা। ট্রেনে উঠে শুয়ে পড়লাম। ট্রেনটা ঠিক ভোর 4:50 পৌঁছে গেল পুনে স্টেশন। এবার এখান থেকে বাইরে গিয়ে একটা অটো নিয়ে পৌঁছে গেলাম শিবাজীনগর বাস স্ট্যান্ড। অটো ভাড়া পড়েছে 30 টাকা পার পার্সন। বাস স্ট্যান্ড পৌঁছে 6টার বাস ধরে ভীমাশঙ্করের উদ্দেশ্যে রওনা দিলাম। শিবাজীনগর বাস স্ট্যান্ড থেকে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের দূরত্ব হলো 120 কিলোমিটার। সময় লাগবে 3 ঘন্টা 30 মিনিট। বাস ভাড়া 212 টাকা পার পার্সন। অপরূপ রাস্তার ভিউ। কিছুটা সময় ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেলাম একটি ধাবাতে। ওখানে নেমে একটু ব্রেকফাস্ট করলাম। পোয়া খেলাম 1 প্লেট 30 টাকা দিয়ে ও চা খেলাম 10 টাকা দিয়ে। খেয়ে আবার বাসে উঠে গেলাম। বাস ঠিক 9:30 পৌঁছে গেল ভীমাশঙ্কর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড নেমে সামনেই অনেক হোটেল দেখতে পাবেন। আপনি চাইলে এখানেও রুম নিয়ে ফ্রেশ হতে পারেন। আমি বাসের সুলভ শৌচালয় গিয়ে ফ্রেশ হব। এখানে ফ্রেশ হতে 50 টাকা পার পার্সন লাগে। হর হর মহাদেব। রেডি হয়ে গেছি পুরো, স্নান করে ধুতি আর সেই ভোলে বাবার পাঞ্জাবি, এই সুলভ শৌচালয় থেকে রেডি হয়ে গেলাম। এবার আমি যাব সেই ভোলে বাবার দর্শনে। রেডি হয়ে ভীমাশঙ্কর মন্দিরের দিকে রওনা দিলাম। মন্দিরের ঠিক আগেই একটা দোকান থেকে ফুলের ডালা ও প্রসাদ নিয়ে আমার জুতো আর ব্যাগ রেখে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। এখানে একদমই ফাঁকা। খুব ভালোভাবে ভোলে বাবার মাথায় জল অভিষেক করে ভোলে বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম।
মন্দির থেকে বাইরে বেরোনোর পথে পড়বে এই প্রসাদ কাউন্টার। এখান থেকে আপনি 100 টাকা দিয়ে প্রসাদ নিতে পারেন। এরপর গেলাম গুপ্ত ভীমাশঙ্কর। মন্দিরের পিছন থেকে রাস্তা চলে যাচ্ছে গুপ্ত ভীমাশঙ্করের উদ্দেশ্যে। প্রায় 3 থেকে 4 কিলোমিটার ট্রেক করে পৌঁছাতে হয়। রাস্তায় পড়বে ঘন জঙ্গল, অনেক বন্য জন্তু জানোয়ারেরও ভয় থাকতে পারে। পুরাণ অনুযায়ী ভীমাসুর নামে এক শক্তিশালী রাক্ষস ভগবান বিষ্ণু ও দেবতাদের পরাজিত করেছিল। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা শিবের কাছে প্রার্থনা করেন। তখন ভগবান শিব এখানেই আবির্ভূত হয়, ভীমাসুরকে বধ করেন। সেই থেকেই এখানকার নাম ভীমাশঙ্কর নামে পরিচিত। অবশেষে জঙ্গলের গভীরে পৌঁছে দেখা মেলে একটি ছোট শিবলিঙ্গের, যাকে বলা হয় গুপ্ত ভীমাশঙ্কর। স্থানীয়দের বিশ্বাস এখানেই ভগবান শিব রাক্ষস ভীমকে বধ করেন। এখানেই শিবের আসল আত্মপ্রকাশ। জায়গাটি সম্পূর্ণ নির্জন, শান্ত এবং আধ্যাত্মিকতায় পূর্ণ। গুপ্ত ভীমাশঙ্কর দেখে ব্যাগ নিয়ে ড্রেস চেঞ্জ করে হোটেলে গিয়ে দুপুরে লাঞ্চ করলাম। এখানে থালি 100 টাকা। খাবার খেয়ে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। ভীমাশঙ্করে থাকার জন্য 2টি হোটেলের ডিটেলস ও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, চাইলে আপনারা বুক করে থাকতে পারেন। হঠাৎ বাস চলে আসলো আর বাসে উঠে গেলাম। বাস ছেড়ে দিল 3:17-তে। রাস্তার ভিউ দেখতে দেখতে বাস আমাদেরকে শিবাজীনগর বাস স্ট্যান্ডে নামালো সন্ধে 7:34-এ। মানে টোটাল 4 ঘন্টা 17 মিনিট সময় লেগেছে ফেরার সময়। এবার একটা অটো নিলাম 200 টাকা দিয়ে। প্রথমে গেলাম পুনের একটি অতি সমৃদ্ধ ও শোভাময় গণেশ মন্দির, যার নাম দাগদুশেঠ গণপতি মন্দির। তারপর অটোওয়ালা আমাদের পুনে রেল স্টেশনে ছেড়ে দিল। পুনে রেল স্টেশনের বাইরে থেকে পুনের কিছু ফেমাস খাবার টেস্ট করলাম, যার নাম কাচ্চি দাবেলি। আরও একটা খাবার টেস্ট করে এবার স্টেশনের মধ্যে চলে এসেছি। এখান থেকে রাত 9:35-এ ট্রেন আছে পুনে থেকে মানমান যাবার। পুনে থেকে মানমানদের দূরত্ব 308 কিলোমিটার। যেতে সময় লাগবে 5 ঘন্টা 30 মিনিট। এসি 3 টায়ারে ভাড়া পড়েছে পার পার্সন 560 টাকা। ট্রেনটা ছেড়ে দিল। রাতে তেমন ঘুম হলো না। ভোর 3টেতে ট্রেনটা পৌঁছে গেল মানমান জংশন। এখান থেকে আবার এক্সপ্রেসের ট্রেনের টিকিট কাটলাম 60 টাকা দিয়ে। আমরা যাব নাসিক রোড। ট্রেন আসবে 4টের সময়। ট্রেন চলে আসলো, আমরা ট্রেনে উঠে গেলাম। এখান থেকে নাসিকের দূরত্ব 73 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টার মতন। এই 1 ঘন্টা আমাদের এইভাবে জেনারেল কামরাতে দাঁড়িয়ে কাটাতে হলো। সব অভিজ্ঞতাই রাখা ভালো। এইভাবে কেটে গেল 1 ঘন্টা আর ট্রেনটা পৌঁছে গেল নাসিক জংশন। স্টেশনের বাইরে গিয়ে নাসিক রেল স্টেশনের গায়ে হলো বাস স্ট্যান্ড। এখান থেকে 45 নম্বর বাস ধরে রওনা দিলাম ত্রম্বকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে মন্দিরের দূরত্ব 37 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টার মতন। বাস ভাড়া পড়েছে 70 টাকা পার পার্সন। খুব সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম ত্রম্বকেশ্বর মন্দির। প্রথমে গেলাম গজানন্দ আশ্রমে রুম নেওয়ার জন্য। ওনারা বললেন ব্যাচেলারদের রুম দেওয়া হয় না, ডরমাটরি নিতে হবে, কিন্তু এখন ফাঁকা নেই। দুপুর 12টার পর আমাদেরকে আসতে বললেন। আমরা মন্দিরের দিকে হাঁটা দিলাম আর মন্দিরের পার করে তীর্থরাজ কুণ্ডের পাশে সুলভ শৌচালয় থেকে 50 টাকা দিয়ে স্নান সেরে এই কুণ্ড থেকে জল আমরা মাথায় দিয়ে ভোলে বাবার দর্শনের জন্য রওনা দিলাম। মন্দিরের সামনে ব্যাগ রেখে পুজোর ডালা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। ত্রম্বকেশ্বর হিন্দু ধর্মের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এখানে শিবলিঙ্গের সাথে ব্রহ্মা ও বিষ্ণুর প্রতীকও বিরাজমান, যা একমাত্র ত্রম্বকেশ্বরেই দেখা যায়। এই শিবলিঙ্গকে ত্রিমূর্তি লিঙ্গ বলা হয়। এটি একটি কালো পাথরের লিঙ্গ এবং প্রাকৃতিকভাবে ক্ষয়প্রাপ্ত, যা জীবনচক্রের নশ্বরতা বোঝায়। কোটি কোটি প্রণাম
এক পৌরাণিক কাহিনীতে বলা হয় ঋষি গৌতম ও তার স্ত্রী অহল্যা এখানে তপস্যা করতেন। তাদের পুণ্য সাধনার ফলে শিব নিজে আবির্ভূত হন এবং গোদাবরী নদীর সৃষ্টি করেন। ত্র্যম্বকেশ্বরেই গোদাবরী নদীর উৎপত্তি স্থল বলা হয়। মন্দিরটি নির্মিত হয়েছে কালো পাথরের। মন্দিরের গম্বুজে রয়েছে সুন্দর খোদাই ও তামার কাজ। নর্মাল দর্শন ছাড়া এখানে বিশেষ পূজা হয়, যেমন কাল সর্বদোষ নিবারণ, ত্রিপিণ্ড শ্রাদ্ধ ইত্যাদি। সিঙ্গার আরতি দেখলাম। মন্দিরের এক্সিট গেটের উল্টো দিকেই প্রসাদ কাউন্টার, এখান থেকে প্রসাদ কিনতে পারেন। আর মন্দিরের পিছনে ভোলে বাবার অভিষেক করা জল এখান থেকেই আসে, সেই জলকে আমি টাচ করলাম। পাশেই আছে শিবলিঙ্গ, এখানে প্রসাদকে টাচ করে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই শিবলিঙ্গে স্পর্শ করলাম। এবার মন্দির থেকে বাইরে এসে একটা অটো ঠিক করলাম হরিহর ফোর্ট যাওয়ার জন্য। অটো ভাড়া নিল 800 টাকা। ব্যাগ অটোতে রেখে পাশের হোটেল থেকে সকালের ব্রেকফাস্ট করে অটো নিয়ে রওনা দিলাম হরিহর ফোর্টের উদ্দেশ্যে। মন্দির থেকে হরিহর ফোর্টের দূরত্ব 15 কিলোমিটার, সময় লাগবে 35 মিনিটের মতো। হরিহর ফোর্ট ঢোকার আগে চেকপোস্টে আমাদের কাছ থেকে 30 টাকা পার পার্সন দিতে হলো। এরপর ওখানে পৌঁছে পাশের একটা দোকানে লাগেজ রেখে সকাল 11:45-এ হাঁটা স্টার্ট করলাম। तो स्टार्ट जर्नी 11:45। पूरा रेडी हो गया, मैं ड्रेस वगैरह पूरा चेंज कर लिया। পাহাড়ি রাস্তা ট্রেক করতে করতে আমরা সেই দুর্গের সামনে পৌঁছালাম। এবার সেই আসল ট্রেক হলো এই হরিহর ফোর্টে চড়তে হবে। এর কাহিনী হরিহর ফোর্ট বা হর্ষগড় নামে পরিচিত মহারাষ্ট্রের নাসিক জেলার ত্র্যম্বকেশ্বর তহসিলে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3676 ফুট উচ্চতায় অবস্থিত এই দুর্গটি 80 ডিগ্রি খাড়াভাবে খোদিত সিঁড়ির জন্য বিশেষভাবে পরিচিত। দুর্গে ওঠার পথে খাড়া পাথর কাটা সিঁড়ি রয়েছে, যা ট্রেকরদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করে। শীর্ষে পৌঁছে সহ্যাদ্রি পর্বতমালার মনোরম দৃশ্য উপভোগ করা যায়। দুর্গের ওপরে একটি ছোট মন্দির এবং পাথর কাটা জলাধারও রয়েছে। বর্ষাকালে সিঁড়িগুলি পিচ্ছিল হয়ে যায়, তাই এই সময় ট্রেকিং করলে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। ট্রেকিংয়ের জন্য সেরা সময় হলো জুন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর খুবই সাবধানে হরিহর ফোর্ট থেকে নামা শুরু করলাম। নিচে নেমে অটো করে সোজা গেলাম গজানন মহারাজ ধর্মশালাতে। ওখানে গিয়ে 70 টাকা পার পার্সন দিয়ে 3টি বেড নিলাম ডরমাটরিতে। এবার ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা উঠে গজানন মহারাজের ওখানেই কুপন নিলাম। কুপন নিয়ে রাতের ডিনার খেলাম। এখানে কুপন 60 টাকা করে। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম অঞ্জনী মাতা হিল বা হনুমানজির জন্মস্থান দেখতে। গজানন মহারাজ ধর্মশালার সামনে থেকে 245 বাস ধরে 110 টাকা দিয়ে বাস পাস বানিয়ে নিলাম। আজকে সারাদিন এই পাস দিয়ে আমরা যাতায়াত করতে পারবো। কিছুক্ষণের মধ্যে বাস থেকে নেমে গেলাম। আর কালকে হলো সেই হনুমান জয়ন্তী, সেই জন্য এখানে অনুষ্ঠানও আছে। এই দোকানে 50 টাকা দিয়ে ব্যাগ রেখে আমরা হাঁটা শুরু করলাম। এখানে কিন্তু কোনো ক্যামেরা নিয়ে যেতে দেয় না। নিচে এই চেক পয়েন্টে আপনাকে সব জমা রেখে তারপর যেতে হবে। আমরা যাত্রা শুরু করলাম আর প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম সেই হনুমানজির জন্মস্থান। খুব সুন্দরভাবে হনুমানজিকে দর্শন করে আবার নিচে চলে আসলাম। এরপর নিচে এসে লাঞ্চ করে ওখান থেকে আবার 245 বাস ধরে আমরা যাচ্ছি পঞ্চবটি। পঞ্চবটিতে আমি ঘুরবো, এখানে আমি এইগুলো দেখব। আমরা এখন এই নাসিকে মেন যে জিনিসগুলো আছে সেগুলো দেখব। মেন হলো এখানে পঞ্চবটে, তারপরে সীতা হরণ প্যালেস, সীতা গুফা, তারপর কালারাম মন্দির, গোলারাম মন্দির, তারপর এখানে গোদাবরী নদী যেখানে কুম্ভ মেলা হয়। এই প্লেসগুলো দেখব। তারপর আমরা আবার চলে যাব নাসিক স্টেশন, গোদাবরী নদীতে স্নান করে। তো আপনাদের এক এক করে দেখাতে থাকছি সেই প্লেসগুলো, আপনারা দেখতে থাকুন। এক এক করে সব দেখতে থাকলাম।
তারপর বিকেলে পৌঁছে গেলাম সেই গোদাবরী নদীর তীরে। ওখানে সন্ধ্যা আরতি 6:45-এ শুরু হয়, সেটা দেখলাম। এবার আমরা সেই গোদাবরী নদীতে স্নান করলাম। একটা অটো ভাড়া করে এখানকার কিছু সাইট সিন দেখে ये सीता देवी है, दोनों हाथों से राजा रावण को दान दे रही है। ये जोगी का रूप धर के आया, ये राजा रावण है। আবার সেন্ট্রাল বাস ধরে পৌঁছে গেলাম নাসিক রেল স্টেশন। ওখানে একটি রেস্টুরেন্টে গিয়ে রাতের ডিনার করলাম 100 টাকা দিয়ে। তারপর আমরা স্টেশনের মধ্যে গিয়ে হাওড়া মুম্বাই মেল ধরবো। মুম্বাই মেলের টাইম হলো রাত 12:30। কিছুক্ষণ ওয়েট করে তারপর ট্রেন চলে আসলো আর আমরা ট্রেনে উঠে গেলাম। পরদিন সকালে ট্রেনটা খুব ভালো চললো। তারপর রায়পুর থেকে ট্রেনটা ডাইভার্ট থাকার কারণে আমাদের ট্রেনটা অনেকটাই লেট হলো। খড়গপুর থেকে ট্রেন চেঞ্জ করে পুরী জনশতাব্দী এক্সপ্রেস ধরে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এবার বলবো খরচের কথা। ডে 1, ভোরবেলা ট্রেন থেকে নেমে লোকাল ট্রেনের টিকিট কেটেছিলাম 25 টাকা। ঔরঙ্গাবাদ পৌঁছে বাসের পাস বানিয়েছিলাম 80 টাকা দিয়ে। স্নান ও ব্যাগ রেখেছিলাম 100 টাকা দিয়ে। মোবাইল জমা ও পুজোর ডালা নিয়ে 60 টাকা। অটো করেছিলাম 120 টাকা। দুপুরে লাঞ্চ করেছিলাম 120 টাকা। মিউজিয়ামে 50 টাকা ও রাতের ট্রেনের টিকিট 705 টাকা। রাতের খাবার 100 টাকা। টোটাল ডে 1 খরচ 1360 টাকা। ডে 2, সকালবেলা পুনে পৌঁছে অটো ভাড়া 30 টাকা, বাস ভাড়া 212 টাকা, ব্রেকফাস্ট 50 টাকা, স্নান করলাম 50 টাকা, পুজোর ডালা 100 টাকা, দুপুরে লাঞ্চ করলাম 100 টাকা, রিটার্ন বাসের টিকিট হলো 212 টাকা, রাতের খাবার 100 টাকা। এসি 3 টায়ারে পুনে থেকে মানবান্ধ এসেছি 560 টাকা। ডে 2তে আমার খরচ 1414 টাকা। ডে 3, মানবান্ধ স্টেশন থেকে নাসিক ট্রেনের টিকিট 60 টাকা, ত্রম্বকেশ্বর পর্যন্ত বাস ভাড়া 70 টাকা, স্নান করলাম 50 টাকা, পুজোর ডালা 100 টাকা, ব্রেকফাস্ট 60 টাকা, অটো ভাড়া 800 টাকা, চেকপোস্ট ও দোকানে ব্যাগ রাখা নিয়ে 60 টাকা, হরিহর ফোর্টের ওপরে জল শসা খেয়েছিলাম 60 টাকা, দুপুরের লাঞ্চ 100 টাকা, গজনাথ মহারাজ ধর্মশালাতে রুম নিয়েছি 70 টাকা, ওখানেই রাতের খাবার খেয়েছি 60 টাকা। ডে 3তে আমার খরচ 1490 টাকা। ডে 4, সকালবেলা গজনাথ ধর্মশালার সামনে দিয়ে বাস ধরেছিলাম, বাস পাস 110 টাকা, ব্যাগ ও চেকপোস্ট 80 টাকা, হনুমানজির জন্মস্থান ওপরে শসা ও জল খেয়েছিলাম 60 টাকা, গোদাবরী নদীতে স্নান করে অটো ভাড়া 250 টাকা, রাতের খাবার 100 টাকা। ডে 4-এ আমার খরচ হলো 600 টাকা। এর সাথে আপ ডাউন ট্রেন ভাড়া 1860 টাকা প্লাস 1910 টাকা ও 4 দিনের ট্রেনের খাওয়া খরচ আরও 800 টাকা। এবার টোটাল যোগ করলে খরচটা এরকম দাঁড়াচ্ছে। ডে 1-এ খরচ হলো 1360 টাকা, ডে 2-এ খরচ 1414 টাকা, ডে 3-তে খরচ 1490 টাকা, ডে 4-এ খরচ 600 টাকা। এর সাথে আপ ডাউন ট্রেনের ভাড়া ও খাওয়া খরচ অ্যাড করে 4570 টাকা। তাহলে টোটাল দাঁড়াচ্ছে 1360 প্লাস 1414 প্লাস 1490 প্লাস 600 প্লাস 4570 সমান 9434 টাকা। আমার এই টাকাটা খরচ হয়েছে কলকাতা থেকে 3টি জ্যোতির্লিঙ্গ ও সাথে এই স্পটগুলি ঘুরে আবার কলকাতায় ফিরে আসতে। আপনারা যদি ব্যাচেলার ট্রিপ করেন তাহলে এই খরচের মধ্যে হবে, ফ্যামিলি নিয়ে গেলে খরচটা আরও বাড়বে। আপনাদের সবার ভালোবাসা ও সঙ্গ ছাড়া এই ভিডিও সম্ভব হতো না।
যদি এই ভ্রমণের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।